ঘুম থেকে উঠতে আজকে অনেকটাই দেরি হয়েছে। সারা রাত পেটের যন্ত্রণায় ছটপট করেছি। ভোরের দিকে যখন ব্যথাটা কম হয়েছে তখনই চোখ লেগে গেছিলো। আর গৌতমও ডেকে দেয়নি, যেহেতু দেখেছে সারা রাত ঠিকমতো ঘুমায়নি। তো ঘুম থেকে উঠে দেখছি গৌতমের সমস্ত কাজ হয়ে গেছে। শুধু বিছানাটায় শুয়েছিলাম বলে আমি বিছানাটা তুলতে পারিনি। তো আমি উঠে বিছানাটা তুলে নিচ্ছি। তোমরা হয়তো অনেকেই ভাবো যে হয়তো সুপর্ণাদি কত লাকি, সংসারের কিছুই করতে হয় না, সারাক্ষণ রেস্টেই থাকতে পারে। এর মধ্যে গৌতম চা এনে দিল। তো সত্যি হয়তো আমি খুব সৌভাগ্যবতী যে গৌতমের মতো একটা হাজব্যান্ড পেয়েছি। মানে লাইফ পার্টনারটা আমি এত ভালো পেয়েছি, সবসময় আমার পাশে থাকে। কিন্তু আমার মতো কপাল যেন কারোর না হয়, সবাই যেন সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারে। শীতকালে ঘুম থেকে উঠে গরম চায়ে চুমুক দেওয়ার মজাটাই আলাদা, আবার যদি চাটা অন্য কেউ করে দেয়। ব্রেকফাস্টে গৌতম বানিয়ে নিয়েছে ফুলকপি আলু ভাজা, আর বানাচ্ছে গরম গরম রুটি। উৎসাহ আর গৌতমের জন্যই ব্রেকফাস্ট বানাচ্ছে গৌতম। আজকে সকালে সমস্ত কাজই গৌতম করেছে। সে রান্নাঘর পরিষ্কার, বাসন মাজা, ঘর মোছা, জামা কাপড় কাচা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সুপর্ণা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমার চ্যানেলে আর নতুন আরেকটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। তো যে সেদিনকে বিয়েবাড়িতে তো গেলাম, আর বিয়েবাড়ি থেকে এসে যথারীতি পেটে ব্যথা আর একটু ব্লিডিংও হয়েছে, যার ফলে আমি আর গৌতম ভীষণ ভয় পেয়ে গেছিলাম। তো এখন কোনো জায়গায় মানে পেটে ব্যথাটা এখন কিন্তু আমার স্বাভাবিক, কারণ মেরিনা ইনজেকশন করার পর ডাক্তার বলেই দিয়েছে যে অন্তত 3 থেকে 4 মাস লাগবে মেরিনাটা সেট হতে শরীরে, এবং শরীরও একটা একসেপ্ট করতে একটু টাইম লাগবে। তো সুতরাং পেটে পেইন বা ব্লিডিং হয়তো হলেও হতে পারে। তো কিন্তু সেদিনকে ফার্স্ট টাইম ব্লিডিং হতে আমি আর গৌতম যথারীতি ভয় পেয়ে গেছিলাম। কালকে যথারীতি মানে শুয়ে বসেই দিন কেটেছে, সারাটা দিনটা প্রায় শুয়েই কাটিয়েছি। কারণ গৌতম বলে একটু রেস্টে থাকতে, যেহেতু আগের দিন একটু ক্লাবে হাঁটা চলা হয়েছে, বিয়েবাড়িতে অনেকক্ষণ বসেছিলাম। তারপর এতদিন পর মানে ধরো আমি ভেলোর থেকে আসার পর এখনও ক্লাবের দোতলায় উঠিনি, মানে সিঁড়িটা আমি যথারীতি সিঁড়ি ওঠানামা করছি না। তো সেদিনকে যেহেতু খাবার ব্যবস্থাটা দোতলায় ছিল বিয়েবাড়িতে, তো আমাকে উঠতে হয়েছে, নামতে হয়েছে, আর সেই সব কারণেই হয়তো পেটে ব্যথাটা হয়েছিল। আবার কালকের দুপুরবেলা গৌতমকে অফিস থেকে এসে আবার আমাদের রান্না করে দিয়ে যেতে হয়েছে, কারণ গৌতম যার ভরসায় আমাকে বাড়িতে রেখে দিয়ে গেছিলো উৎসাহ, ওরও তো পায়ের ওই অবস্থা, পা নিয়ে হাঁটতে পারছে না, কোনো কোচিংয়ে পড়তে যেতে পারছে না, ঘরে লেংচে লেংচে হাঁটছে, নিজের কাজটাই নিজে ঠিকমতো করতে পারছে না। তো আমাকে কি করে দেবে? কালকে তো ওইভাবে কেটেছে। চলো একটা লাইক দিয়ে স্কিপ না করে ভিডিওটা দেখা শুরু করো। দেখি আজকে সারাদিনটা কিভাবে কতটা ভালো থাকতে পারি আর কিভাবে তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারি। উৎসার চা ব্রেকফাস্ট দুটোই এখানে পড়ে আছে, আর ও বই খাতা গোছাতে ব্যস্ত। আর গৌতম ব্রেকফাস্ট বানিয়ে খেতেও শুরু করে দিয়েছে। ওকে আজকের এক জায়গায় যেতে হবে, আর কোথায় যাবে সেটা ওই বলবে। বনগা। বনগা না, মিথ্য কথা, মছলেন্দ্রপুর। বনগা লাইন তো। আবার সামনে নিয়ে আসছো কেন? হ্যাঁ, আমি রোদ পোহাচ্ছি, এটা তোমাদেরকে দেখাচ্ছে। দেখো বসে আছি, ফাঁকি মারছি, ল্যাম্পপোস্টটাও দেখাতে লাগছে। অনেকটাই বেলা হয়ে গেছে, এবার একটু ব্রেকফাস্ট করে নিতে হবে। খাবো ওটস মুদি, আর রোদে বসে ভীষণ ভালো লাগছিলো, আর উঠতে ইচ্ছা করছিল না। নিয়ে নিয়েছি ওটস, তার সাথে নিয়ে নিয়েছি একটা কলা, দুটো খেজুর দিলাম এই কারণে যেহেতু আমি চিনি খাই না। এখানে পিনাট বাটারও দিয়ে নিলাম। আমি স্মুদিটা দুধ ছাড়াই বানাই। পরিমাণ মতো একটু জল নিয়ে নিলাম, ব্যাস হয়ে গেল। এবার একটু মিক্সিতে ঘুরিয়ে নিলেই আমার স্মুদি রেডি। আর স্মুদিটা আরেকটু টেস্টি করার জন্য দিয়ে দিচ্ছি চিয়া সিডস আর পামকিন সিডস। দেখতে সুন্দর হলে খেতেও কৌতূহল বাড়ে। গৌতমবাবু রেডি হয়ে গেছে। গৌতমবাবু আজকে যাচ্ছে বন্ধুর ভাইয়ের বিয়েতে। মানে গৌতম এখন যে অফিসে আছে, এই অফিসেই আগে অনুপমদা কাজ করতো। অনুপমদা এখন অন্য অফিসে কাজ করে, কিন্তু গৌতমের সাথে এখনও বন্ধুত্বটা রয়ে গেছে। গৌতম না, অফিসের আরও 3জনও যাচ্ছে না, গৌতমের সাথে অফিসের আরও 3জন যাচ্ছে। তো আজকে যাচ্ছে হচ্ছে মছলেন্দ্রপুর, বনগা লাইনের। তো অনেকটা লং জার্নি, তাই এত মানে তাড়াতাড়ি বেরোচ্ছে। এখন প্রায় 12:30 বাজে যায়। ওরা বেরিয়ে যাবে, এখান থেকে যাবে বালিগঞ্জ, বালিগঞ্জ থেকে যাবে শিয়ালদা, শিয়ালদা থেকে ট্রেন ধরে যাবে বনগা। তো এখন ফিরতে ফিরতেও অনেকটাই রাত হবে, অনেকটাই দূর, মানে যেতেই মনে হচ্ছে 3 ঘন্টার মতো টাইম লেগে যাবে, তাই তো? 3 ঘন্টা যেতে আসতেই 6 ঘন্টা, জানি না বিয়ে বাড়িতে কী টাইম কাটাবে। তো যাই হোক, ও রেডি হচ্ছে, আর উৎসা ম্যাডামের চশমা মুছে দিচ্ছে। ও চশমা না মুছে দিলে উৎসা চশমা মুছবে না, ওই আচ্ছা চশমায় সবাইকে দেখে নেবে, তাও কিন্তু চশমা মুছবে না।
আর গৌতম বলছিল রান্না করে দিয়ে যাবে, আমি বারণ করলাম, বলে চিকেন আর ভাত করে দিয়ে জানি না না আমি আর মেয়ে খাবো, ওইটুকু আমি করে নিতে পারবো। তো এবার আমি একটু রান্নার দিকে যাই। গৌতম আপাতত সকালবেলা সমস্ত কিছু করে দিয়েছে, শুধু রান্নাটাই করে নেবো। আজকের গৌতম বাবুকে ভীষণ স্মার্ট লাগছে, একদমই রেডি হয়ে গেছে, কিন্তু রেডি হয়েও বেরোতে পারছে না। সংসারের মায়া কিছুতেই কাটাতে পারছে না, একটার পর একটা আমাকে কাজ করে দিচ্ছে। আর এদিকে ঘড়িতে জল লাগিয়ে ফেলেছে, ওদিকে কলটা বন্ধ করতে গেছে, ঘড়ি পুরো ভিজে গেছে। গেটের সামনে দাঁড়িয়ে আমি বারবার টাটা বলছি, আর ও একটার পর একটা কাজ করে যাচ্ছে। শেষে গিফটের কথাটা মনে করিয়ে দিলাম, কাজ করতে করতে গিফটের কথাই ভুলে যাচ্ছিল। আর অত দূর থেকে তো গিফটটা নিয়ে যাওয়া তো সম্ভব না ভুলে গেলে। তো এবার সত্যি সত্যিই টাটা। রান্নাবান্নার যেহেতু বেশি ঝামেলা নেই, একটু মশলা করে নেবো। এখানে আদা রসুন ছাড়িয়ে নিয়েছি, একদম পেস্ট করে ফ্রিজে রেখে দেবো। আদা রসুন পেস্ট করে আমি রান্নার জোগাড় করে নিয়েছি গোবিন্দভোগ চাল, মাংস, এদিকে রয়েছে ডিম সিদ্ধ, আলু, পেঁয়াজ। কি ভাবছো বিরিয়ানি করব? হ্যাঁ, অনেকটা ওই রকমই বানিয়ে নেব তিহারি। উৎসা খেতে ভীষণ ভালোবাসে, আর চটজলদি খুব তাড়াতাড়ি হয়ে যায়। কেটে নিয়েছি স্যালাড। তিহারি আমি প্রায় বানাই, আর তিহারির রেসিপিটা আমার চ্যানেলেও দেওয়া আছে। কিন্তু যখনই আমি তিহারি বানাই তখন আমার কমেন্টসে কেউ না কেউ লেখে যে দিদিভাই এই রেসিপিটা শেয়ার করো। তো আজকের আবার একটু শেয়ার করছি। তো আমি যেহেতু অসুস্থ সেহেতু কম তেল দিয়েই রান্না করছি, তোমরা চাইলে একটু বেশি তেল দিয়েও করতে পারো। তো আমি তেলের সাথে 1 চামচ ঘি নিয়েছি। তো অনেকে আবার পুরো ঘি দিয়েও রান্নাটা করা যেতে পারে। তো প্রথমে তেল গরম হলেই তাতে গরম মশলা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ লাল লাল করে ভেজে নিতে হবে। আর তার মধ্যে এক এক করে আদা বাটা, রসুন বাটা দিয়ে ভালো করে, আর আমি টমেটো আর শুকনো লঙ্কা একেবারে পেস্ট করে নিয়েছি। এই পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা একেবারে ভালো করে কষিয়ে নিয়ে দেখো আমার মশলায় তেল ছেড়ে দিয়েছে। আমি মাংসগুলো দিয়ে দেব। এবার ভালো করে স্বাদ মতো নুন দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এই রেসিপিতে আমি হলুদ ইউজ করি না। আর এখানে আমি আজকে দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা। যথারীতি বিরিয়ানি মশলা আমি দিই না, গরম মশলা দিয়েই করি, কিন্তু আজকে একটু দিলাম টেস্টের জন্যে। ওইখানে গোবিন্দভোগ চাল জল ঝরিয়ে রেখেছি ভালো করে ধুয়ে। আর বলতে ভুলে গেছিলাম, চিকেনের সাথে আলুটাকেও কষিয়ে নিয়েছিলাম। আমি যেহেতু টমেটোর সাথে শুকনো লঙ্কা পেস্ট করেছিলাম সেহেতু আলাদা করে আর লঙ্কার গুঁড়ো দিইনি। আর এইখানে ভালো করে চালটা দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর এখন ডিম সিদ্ধ দিয়ে দিচ্ছি, দিয়ে শুধু প্রেশারের ঢাকনাটা লাগিয়ে দেবো। পরিমাণ মতো জল মানে 2 কাপ যদি চাল নিই তাহলে 4 কাপ জল দেবো, এরম মানে যা চাল নেবো তার বেশি ডবল পরিমাণে জল। রান্নাবান্না শেষ, স্নান করে ঠাকুরও দিয়ে নিয়েছি। এমন করে বলছি কত কি যেন রান্না করেছি ওই ফাঁকিবাজি রান্না। আর উৎসাকে তো বলে বলে এতক্ষণ পর স্নানে গেল, এত লেজিও। আর কয়েকদিন হলো মা বাবা ছিল না, মা বাবা একটা নিমন্ত্রণ বাড়ি গেছিলো, গতকাল রাতে ফিরেছে এবং নিয়ে এসেছে জয়নগরের মোয়া। জয়নগরে হচ্ছে আমার পিসির বাড়ি। তো ফেরার পথে পিসির সাথে দেখা করেছে এবং জয়নগর থেকে মোয়া কিনে এনেছে। যেহেতু আমরা সবাই খেতে ভালোবাসি, এখন দেখবে সব জায়গায় মানে জয়নগরের মোয়া পাওয়া যায়। একদমই সেগুলো জয়নগরের মোয়া নয়, লোকাল জায়গায় মোয়া বানানো হয় এবং ওই বক্সের উপর জয়নগর নামটা ছাপিয়ে দেওয়া হয়। কারণ আমরা ছোট থেকে জয়নগরের মোয়া খেয়েছি, আমরা জানি জয়নগর মোয়ার মানে টেস্টটাই কতটা আলাদা। ওই যে গুড় এবং ওই যে খই, তার টেস্টই আলাদা। তো এখন তো সব জায়গায় পাওয়া যায় ঠিকই, কিন্তু যেখানকার জিনিস ফেমাস সেখানকার জিনিস টেস্টই আলাদা। এখন যদি কোনো আমার বন্ধু, ইউটিউব বন্ধু বা আমার কোনো ভিউয়ার্স যদি জয়নগরে থেকে থাকো, তাহলে তোমরাই বলতে পারবে জয়নগরের মোয়ার টেস্টটাই পুরো অন্য মোয়ার থেকে টোটালি আলাদা হয়। আর যেহেতু নতুন সবে গুড়টা উঠেছে তার জন্য মা অল্পই মোয়া এনেছে, আবার নেক্সট টাইম যাবে বেশি করে মোয়া নিয়ে আসবে। আমাদের জন্য 4 পিস মোয়া পাঠিয়েছে। মিষ্টি উৎসাহ তো খায় না মিষ্টি জিনিস, গৌতম আর আমিই খাবো। আর এই যে কৌটোর ঢাকনাটা খুলতেই এত সুন্দর একটা গন্ধ না, এই খই, তারপর খোয়া ক্ষীর, তারপর নতুন গুড়, তারপর তো রয়েছে বাদাম ঠাদাম কত কী, হ্যাঁ, তার একটা আলাদাই গন্ধ। আর এত সুন্দর, মুখে দিলে একদম গলে যায়। এই লোকাল মোয়ায় কিন্তু এই টেস্ট থাকে না, পুরো শক্ত হয় খইগুলো। একটাই সিটি দিয়েছিলাম, তারপর এখন দেখো আমি প্রেশার কুকারে ঢাকনা খুলে তোমাদের দেখাচ্ছি কত সুন্দর ঝরঝরে ভাত হয়েছে। দেখে মনে হচ্ছে বিরিয়ানি। খেতে এত টেস্টি হয়, একবার বানিয়ে খেয়ে দেখো তাহলেই বুঝতে পারবে। আজ দুপুরে এটাই আমাদের স্পেশাল লাঞ্চ মেনু। তো উৎসাহ তো ভীষণ এক্সাইটেড এটা খাওয়ার জন্যে, একদম স্নান করে একদম বাবু হয়ে বসে আছে খাটের ওপর যে কতক্ষণে আমি দেব। আর এই দেখো
তো আমিও নিয়ে নিলাম। আর এরম একটা মেনু যদি হাতের কাছে থাকে আর বিশ্বাস করো ভিডিও করার ইচ্ছা করে না, মনে হয় কতক্ষণে খাই। খাওয়া দাওয়া কমপ্লিট। উৎসা এখন পায়ের বেল্ট লাগাচ্ছে। রেসিপিটা যতটাই ইজি, খেতে কিন্তু ততটাই টেস্টি। সেটা উৎসা ভালো বলতে পারবে, কারণ এইটা কিন্তু উৎসার জন্যই বানানো হয়। উৎসা খেতে ভীষণ ভালোবাসে তিহারি। কী রে বাবাই বল? ভালো 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 লেগেছে খেতে? হ্যাঁ। আজকে আবার একটু বিরিয়ানির মশলা দিতে পুরো বিরিয়ানির মতো লাগছিল না রে? পুরো বিরিয়ানির মতো টেস্ট লাগছিলো। অন্যদিন আমি বিরিয়ানি মশলা দিই না, গরম মশলাই দিয়ে দিই, কিন্তু আজকে একটু বিরিয়ানি মশলা দিলাম টেস্ট চেঞ্জের জন্যে। তো মা আমি খেয়ে দিয়ে একটু ঘুম লাগাই। আমার ভীষণ ঘুম পাচ্ছে, রাতে ঠিক মতো ঘুম হয়নি, আমি ঘুম লাগাবো। আর আপনি কি করবেন? ও খেলা দেখবে। একটা প্লেয়ার গেছে বিয়ে বাড়িতে, আরেকটা প্লেয়ারকে রেখে দিয়ে গেছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যার চায়ের সাথে আবার চলে এলাম। আজকের বানাচ্ছি মশালা টি। ফার্স্ট টাইম উৎসাকে এই চা খাওয়াচ্ছি, জানি না উৎসার রেসপন্স কী হবে। আমার মশালাটি রেডি হয়ে গেছে। এবার উৎসা খেয়ে বলবে উৎসার কেমন লাগছে বা কেমন লেগেছে। দুপুরবেলা খেয়ে তো আমি একটু গড়াগড়ি দিয়েছি, আবার এক এক সময় চোখ লেগে গেছে, মশার কামড়ে উঠে পড়েছি। লিকুইড কয়েল জ্বলছে, তাও মশাদের এত উৎপাত, কামড়ে শেষ করে দিচ্ছে। তো উৎসা সারা দুপুরই মানে ঘুমায়নি, সারা দুপুরই পড়ছে। সামনে ওর মক টেস্ট, এবার বোর্ড এক্সাম আছে, তো পড়ছে। আর আজকে চায়ের সাথে টা নেই, কারণ রোজ দিন গৌতম কী করে, চা অফিস থেকে ফেরার পথে কিছু কিনে নিয়ে আসে, সেটাই চায়ের সাথে খাওয়া হয়। আজকে গৌতম বাবু নেই, আর আমরা কি খাবো? আর উৎসার যা পায়ের অবস্থা, ও মানে লেংচে লেংচে আর কোন দোকানে যাবে হেঁটে। আর আমি এখন আর ড্রেস চেঞ্জ করে ইচ্ছা করছে না বাইরে বেরোতে, সুতরাং শুধুই চাটা খেতে হবে। তো মানে এখন গৌতম এতটাই সংসারের দায়িত্ব নিয়ে নিয়েছে, মানে ও না থাকলে সত্যি আমি অন্ধকার দেখি। মানে আগে যে কাজগুলো সমস্ত সংসারের দায়িত্বটা, হয়তো গৌতম শুধু মাসের টাকাটা আমাকে দিয়ে দিত, কিন্তু সমস্ত সংসারের দায়িত্বটা আমার ছিল। এই 1 বছরে টোটাল সংসারের দায়িত্বটা ওর হয়ে গেছে। সুতরাং ও ছাড়া আমি সত্যিই দিশাহারা। তো যেতে চাইছিল না বেচারা নিমন্ত্রণ বাড়িতে, বলছিল তোমার এই অবস্থা, মেয়েরও পায়ে লেগেছে, এই অবস্থা দুজনকে রেখে আমি কী করে যাবো। তাই বললাম যাও ঘুরে আসো এতদিন পর। আর বন্ধুর বাড়িতে গেলে বন্ধুর সাথে কথা বললে ভালোও লাগবে, অফিসেরও অনেকজন মানে 2-3 জন যাচ্ছে, সময়টা ভালো কাটবে। নাহলে এই সংসার আর আমার মতো একটা অসুস্থ মানে বউকে নিয়ে বেচারা নাজেহাল হয়ে যাচ্ছে। শেষে বিতৃষ্ণা এসে যাবে আমার আর সংসারের প্রতি। তো সেই তো বিতৃষ্ণা থেকে যাতে ওকে একটু সরিয়ে রাখা যায়, তার জন্য বললাম একটু ঘুরে আসো। মাঝে মাঝে তো দরকার একটুখানি মুক্ত পরিবেশ। এটা তো একদম বদ্ধ জীবন হয়ে যাচ্ছে ওর কাছে। মানে আর কি করা যাবে, ইচ্ছা না থাকলেও ও আমাকে ফেলতে পারবে না, মানে আমার জন্য ওকে করতে হবে, এমন একটা পরিস্থিতি এসে গেছে। তো আজকের রাতের রান্না নেই, দুপুর বলছি সরি, রাতের রান্না নেই। গৌতম তো নিমন্ত্রণ বাড়ি দিয়ে খেয়ে দিয়েই আসবে। আপাতত 4টে কততে ফোন করেছিল, তখনও পৌঁছেছে। একটু আগে আবার ফোন করেছিল, বলল যে 8:40-এর ট্রেনে ওরা রিটার্ন হবে। তো ফিরতে ফিরতে অনেকটাই দেরি হবে, প্রায় 11টা 11:30 বেজে যাবে হয়তো। আর দুপুরে যে তিহারি আছে ওইটাই উৎসা খেয়ে নেবে, আমি আমার জন্য একটু ওটস বানিয়ে নেব, ব্যাস। আর তাই আজকের ব্লগটা আর বেশি বড় করব না, এইটুকুই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো বাই।